ওকে, এবার আমরা এখন দেখব, এবার আমরা দেখার চেষ্টা করব হচ্ছে ব্যাংক ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন। আচ্ছা, ব্যাংক লোন বলতে আমরা কি বুঝি এবং অ্যামোর্টাইজেশন জিনিসটা কি, সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। ব্যাংক লোন বলতে আমরা বুঝবো যে আমাদের কোনো ক্লায়েন্ট তার ব্যবসায়িক বা বিজনেসের কারণে অবশ্যই সে কি করবে, ব্যাংক থেকে একটা লোন নিবে, বড় অঙ্কের একটা অ্যামাউন্ট। এখন ব্যাংক লোনটাকে নেওয়ার পরে অবশ্যই টাকাটা যখন পরিশোধের সময় আসবে, টাকা পরিশোধের সময় অবশ্যই আমাকে কি করতে হয়, মানে আর কি ইন্টারেস্টও দিতে হয়। তার পাশাপাশি হচ্ছে কি, আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও দিতে হয়। এটাকে আমরা একসাথে যে নামে চিনি সেটাকে বলা হয় কি, ইনস্টলমেন্ট নামে চিনি, তাই না? ইনস্টলমেন্টের মধ্যে কি থাকে, ইন্টারেস্টও থাকে এবং কিছু কি প্রিন্সিপাল অ্যামাউন্টও থাকে। আচ্ছা, অবশ্যই এই ব্যাংক লোন বা যে কোনো ধরনের আমরা ট্রানজেকশন করব, সেটা অবশ্যই হইতে হবে কি ক্লায়েন্টের বিজনেস পারপাস, নট তার পার্সোনাল পারপাস। অবশ্যই আমাদের বুককিপারদের এটা চিন্তায় রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে আমরা যত ধরনের বুক কিপিং করব বা ট্রানজেকশন গুলা করব, সেগুলো সবগুলাই হইতে হবে কি বিজনেস পারপাস, নট মানে আর কি তার পার্সোনাল পারপাস। ঠিক আছে, বিজনেস পারপাসেই আপনাকে কি করতে হবে, ট্রানজেকশন গুলাকে রেকর্ডেড করতে হবে অ্যাজ এ বুক কিপার হিসেবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এটা হচ্ছে ব্যাংক লোনে অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন মানে কি, আমরা যে টাকাগুলাকে পরিশোধ করতেছি সেটাকে কি বলা হইতেছে, অ্যামোর্টাইজেশন বা ঋণ পরিশোধকরণ সূচি, যেটা আমরা ইন্টারমিডিয়েটে অনেকেই করে আসি, যাদের যদি ফাইন্যান্স থাকে সেখানে আমরা টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারে আমাদের এটা ছিল। ওকে, এখন আমি যে ডাটাটা, এই ডাটাটা তাহলে কোথায় পাবেন আপনারা, এই ডাটা আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। অবশ্যই সেটা কি ব্যাংক থেকে নিয়ে এসে প্রোভাইড করবে। ঠিক আছে, ব্যাংকের কাছে কি সমস্ত ডাটা এবং ইনফরমেশন গুলা কি অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, দেখুন, যেহেতু ক্লায়েন্ট আপনাকে এই ডাটাটা প্রোভাইড করলো, তারপরে আপনার কাজটা কি, এরপরে অ্যাজ এ বুককিপার হিসেবে আপনার কাজটা হচ্ছে ইন্টারেস্টটা রেকর্ড করা, তাই না? যখন আমাদের যে ইন্টারেস্টটা দিতে হয় তখন প্রথমে কি বকেয়া দিতে হয়। যেমন হচ্ছে, যদি আমি ইন্টারেস্টের টাকাটা দিই, দেখেন এখানে হচ্ছে লোন অ্যামাউন্ট হচ্ছে 7 লাখ, 7 লাখ টাকা লোন নিয়ে আসছে আপনার ক্লায়েন্ট। টোটাল লোন অ্যামাউন্ট কত, 7 লাখ টাকা। কত, কয়টা কিস্তির মধ্যে পরিশোধ করবে বা কয়টা পেমেন্ট দিতে হবে, 60টা পেমেন্ট দিতে হবে 6% ইন্টারেস্ট রেটে। ঠিক আছে, এখন ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল পেমেন্ট, যখন আমরা টাকাটা দিতে যা ইন্টারেস্টের জন্য জার্নাল দিব, তখন আমাদের কি একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়, সেটা কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, তাই না? তারপরে আবার ইন্টারেস্টে যখন পেমেন্ট করতে যায় তখনও আবার আরো দুইটা জার্নাল আমাকে দিতে হয়, পেয়েবল শেষ করতে হয়, তারপর ব্যাংকের সেটেলমেন্ট করতে হয়। তো এই যে ঝামেলাগুলা, এই যে পেয়েবল নামক যে ঝামেলাটা আছে, সেই ঝামেলা থেকে দূর করার একটা আমি রাস্তা, ওয়ে আমি করি সবসময়, যেটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের করতে হয়। সেই জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে এই কাজটা দেখাবো। সেটা হচ্ছে যে আমাদের মূল কাজটা কি, ইন্টারেস্ট নিয়ে। ইন্টারেস্ট হচ্ছে আমাদের কি অ্যাক্রুড করতে হবে বা বকেয়া হিসেবে আমাকে রেকর্ড করতে হবে। দেন আমরা যখন পেমেন্টটা দিব তখন আমাকে পেমেন্টের মধ্যে কি প্রিন্সিপাল অ্যামাউন্টও থাকে। দেখেন 13,532 কিভাবে আসছে, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টও দিতে হবে, তারপর এর সাথে কি ইন্টারেস্ট ক্যালকুলেশন করে দুইটাকে মিলেই আপনার কি টোটাল পেমেন্ট দিতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা অবশ্যই ইন্টারেস্টের জন্য একটা জার্নাল দিব আর টোটাল পেমেন্টের জন্য একটা জার্নাল, মানে দুইটা জার্নাল দিয়ে আমরা এই টোটাল জিনিসটাকে সেটেল করব। দেখেন, তাহলে সর্বপ্রথম আগে আমাকে একটা মানে আর কি একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে ব্যাংক লোনের নামে। ব্যাংক লোনের নামে আমি আগে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করি। দেখেন প্রসেসটা কিভাবে করি একটু বোঝার চেষ্টা করেন। আমি ট্রানজেকশনে চলে যাব, সেখান থেকে যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টসে। যার মাইক চলতেছে এখনো, মাইক অফ করেন। আমরা একটু নিউতে যাব, নিউতে গিয়ে
আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব ব্যাংক লোন। ব্যাংক লোন নামে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব। সেটা হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি না, নন কারেন্ট লায়াবিলিটি হিসেবে থাকবে। আচ্ছা, সেটা হচ্ছে লং টার্ম বোরোয়িংস। আনপেইড ব্যালেন্সটা কত? 7 লাখ। ঠিক আছে। কয় তারিখে থেকে স্টার্ট? এটা হচ্ছে অগাস্ট 1, 2020। নর্মালি কি হয়, যেই মাসে যেই মাসে সুদটা না হয় তারপরে মাস থেকে আমার কাউন্টেডটা হয়। ঠিক আছে, আমরা ধরে নিলাম হচ্ছে জুলাই থেকে আমাদের লোনটা নেওয়া হয়েছে। জুলাই। ওকে, জুলাই থেকে নিব কত? 2020। আচ্ছা, আমরা এটাকে সেভ করব। একটু চেক করে আসি। ব্যাংক লোন, ব্যাংক সেভিং, এই যে ব্যাংক লোন শিখলাম। এখন আমি জার্নাল প্রথমে দিব কি? জার্নাল দিব হচ্ছে ইন্টারেস্ট অ্যাক্রুডের জন্য, প্লাস নিউ আইকন থেকে জার্নাল এন্ট্রিটা দিব। আচ্ছা, এখানে প্রথম পেমেন্টটা কবে করা হয়েছে? অগাস্ট 1, 2020। তাহলে জুলাই, জুলাইয়ের জুলাইয়ের 31 তারিখে আমার এই সুদটা বকেয়া হয়েছে 3,500 টাকা। এটা নিয়ে আমি আগে একটা জার্নাল দিব। ওকে, জার্নালটা আমি কি দিব? আমি দিব হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স। নাই, আপনাকে জার্নাল চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট করে আসতে হবে। তাহলে আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টসটা করে আসি। ইন্টারেস্ট এক্সপেন্স নামে, তাই না? একটু সার্চ করে দেখি। ইন্টারেস্ট এক্সপেন্স। ওকে, ইন্টারেস্ট এক্সপেন্স নামে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট করব। ইন্টারেস্ট এক্সপেন্স, যদি আমি এক্সপেন্সে যাই তাহলে কি আমি পাবো কিনা? ব্যাংক চার্জ, ফাইন্যান্সিয়াল কস্ট, রেস্ট্রিক্টেড ফাইন্যান্সিয়াল কস্ট, ইন্টারেস্ট পেইড। ওকে, সেভ করে দেব। আচ্ছা, তাহলে আমার ইন্টারেস্ট এক্সপেন্সের নামে একটা জার্নাল, সরি, একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। তাহলে জুলাই 31, 2020-এ আমি একটা জার্নাল দিব। জুলাই 31, জুলাইয়ের 31 তারিখে আমি একটা জার্নাল দিব। প্রথম জার্নালটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আর কি করব? ব্যাংক লোন, ব্যাংক লোন ক্রেডিট করব। কি হলো? আমি এই জার্নালটার মাধ্যমে ব্যাংক লোনটাকে আমি বাড়ায় দেখাবো। পরবর্তীতে যখন আমি সেটেলমেন্ট করতে যাব বা পেমেন্টটা দিতে যাব, তখন আবার ব্যাংক লোনটাকে কমায় নিয়ে এসে, মানে আর কি ওই জিনিসটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। 3,500। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 3,500। ব্যাংক লোন, ব্যাংক লোন ক্রেডিট 3,500। ওকে, এটা আমরা দিব হচ্ছে এপ্রিল, সরি, একটু দেখে আসি। জুলাই, জুলাইয়ের 31 তারিখ, জুলাইয়ের 31 তারিখ 2020। তাহলে 2020 সালের জুলাইয়ের 31 তারিখে আমার এই যে সুদটা আছে, এই সুদটা প্রথমে বকেয়া হলো। আমি বকেয়ার জন্য আমি জার্নালটা দিলাম। তাহলে প্রথমে দিলাম সেভ এন্ড ক্লোজ করব। তাহলে এতে করে কি হবে? আমার ব্যাংক লোনটা বেড়ে যাবে, তাই না? ব্যাংক লোনটা 3,500 বেড়ে যাবে। তাহলে প্রথম জার্নাল আমরা দিলাম হচ্ছে ইন্টারেস্টে। তারপরে এইবার আমরা দিব পেমেন্টের জন্য জার্নাল। পেমেন্টের জার্নালটা আমরা দিব, প্লাস নিউতে চলে যাই। সেখান থেকে আবার জার্নাল এন্ট্রিতে যাব। অগাস্টের 1 তারিখে, অগাস্টের 1 তারিখে আমাদের জার্নালটা হবে কি? এইবার জার্নাল দিব হচ্ছে ব্যাংক লোন,
ব্যাংক লোন ডেবিট 13,396। ওকে। আর দিব হচ্ছে কি, আমি যেই পেমেন্ট মেথডে দিব, মানে যে অ্যাকাউন্ট থেকে আমি দিব, সেই অ্যাকাউন্টটাকে আমি কি করব, ক্রেডিট করে দেব। তাহলে প্রথমে দিলাম, এবার আমি একটু ইয়েতে যাই। প্রথমে দিলাম কি, প্রথমে দিলাম হচ্ছে ইন্টারেস্টের জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর কি ব্যাংক লোন ক্রেডিট, তাই তো? আচ্ছা, এটা গেল ইন্টারেস্ট অ্যাক্রুডের জন্য। তারপরে যে ডেটে আমি পেমেন্ট করছি, যে ডেটে আমি পেমেন্ট করছি, সেই পেমেন্টের সময় আমি ব্যাংক লোনটাকে ডেবিট করে দেখাইছি। আর হচ্ছে কি, যে পেমেন্ট মেথড, বা অবশ্যই তো আমাকে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে, আমি ব্যাংকটাকে ক্রিয়েট করে দেবো। দেখেন, আমি যদি একটু অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাই, চার্ট অফ অ্যাকাউন্টস এর অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাই, ব্যাংক লোনের আলটিমেট ব্যালেন্স আমাকে কত দেখাচ্ছে, 6,89,967.04 ডলার। একটু আমরা ফাইলে আসি, দেখেন তো, এন্ডিং ব্যালেন্স 6,89,967.04 ডলার। ঠিক আছে। তাহলে দিন শেষে আমার কি হলো, অগাস্টে এসে আমার এন্ডিং ব্যালেন্সটা তো অবশ্যই মিলতে হবে। তাহলে অবশ্যই আমরা কি করলাম, এন্ডিং ব্যালেন্সটার সাথে মিলাতে পারলাম। তাহলে এই যে পেয়েবলে যে ঝামেলাটা, আমি পেয়েবল সৃষ্টি না করেও কিন্তু আমি সুন্দরভাবে ইন্টারেস্টটা রেকর্ড করছি। তারপরটা দেখেন, তারপরটা কি, অগাস্টের 31 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে পেমেন্ট করা হয়েছে, তাই না? পেমেন্ট ডেট কবে, সেপ্টেম্বরের 1 তারিখ। তাহলে আমার ইন্টারেস্টটা, এই যে ইন্টারেস্ট 3,449.84, এটা কবে ইয়ে হবে, অগাস্টের 30 তারিখে। আমি এটাই একটু ডুপ্লিকেট করে নিই। বলেন, যারা যারা মাইক ওপেন অন রাখছেন, একজন ভিডিও অন রাখছে, আরিফুল ইসলাম ভাই, হুমায়ুন কবির, শাকিল, বলেন, আপনাদের কথা আগে শুনি। কিছু বলবেন এই টপিকে? আচ্ছা, তাহলে অগাস্টের 31 তারিখে ইন্টারেস্টে অ্যাক্রুড হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্টের অ্যামাউন্টটা দিয়ে 3,449.84। তারপরে কি, ব্যাংক লোন, ব্যাংক লোন ক্রেডিট করে দেব সেম অ্যামাউন্ট দিয়ে। তাহলে এতে করে আমরা কি করলাম, একবার ব্যাংক লোনটাকে বাড়ায় দিলাম। ঠিক একইভাবে আমি কি করব, পরবর্তীতে আবার পেমেন্টের সময় গিয়ে ব্যাংক লোনটাকে কমায় দেব। ওকে। সেপ্টেম্বরের 1 তারিখে হচ্ছে আমার পেমেন্ট ডেট ছিল, এখানে ব্যাংক লোন ডেবিট, ব্যাংক লোন ডেবিট, তারপরে হচ্ছে কি, ওয়েলস ফার্গো, যে ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্টটা করব, ওয়েলস ফার্গো ক্রেডিট, কত টাকা, 13,532, 13,532.96। ওকে, আমি 7 ক্লোজ করি। এখন দেখেন আমার ব্যালেন্সটা কত, 6,79,833.92, 6,79,833.92, ওই 1 পয়সা আর কি, পরবর্তীতে গিয়ে সেটা পর আবার ঠিক হয়ে যাবে আমার কি। তাহলে এভাবে করে একটা জার্নাল দিবেন, একটা জার্নাল দিবেন হচ্ছে আপনার ইন্টারেস্টের জন্য, তারপরে হচ্ছে আরেকটা জার্নাল দিবেন হচ্ছে যখন পেমেন্টটাকে সেটেল করতে যাবেন, পেমেন্ট সেটেলের সময়। এই দুইটা করে জার্নাল আপনারা কমপ্লিট করবেন হচ্ছে 53টা, 53 নাম্বার পর্যন্ত,
53 নাম্বার পর্যন্ত করবেন, একটা দিবেন হচ্ছে ইন্টারেস্ট, একটা দিবেন হচ্ছে আপনার পেমেন্ট। ওকে, 106টা জার্নাল আপনাদের প্রত্যেককে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আপনাদের কাজ। এবার বলেন মিজান ভাই, মিজান রেইজ হ্যান্ড। ওকে, যিনি রেইজ হ্যান্ড করছেন। জি, আমরা মানে একবারেই কি এক পেমেন্টটা ইনশিওর করতে পারি না? ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট করে, ব্যাংক ব্যাংক লোন অ্যাকাউন্ট ডেবিট করে, আর পেমেন্টটা করে দিলাম ওয়েলস ফার্গো এক আচ্ছা, জার্নালে, হবে এক না? জার্নাল করে দিবেন। আরো কত ছোট করবেন ভাই হুম। জার্নালটাকে? হ্যাঁ, জার্নাল তো শর্ট করে আমি দুইটাতে নিয়ে আসছি, আর কত শর্ট করতে চান? ওই যে একটাতে তাহলে করতে আপনি চাই, কি, হ্যাঁ, এতে ভালো দিয়ে একটাতে নি না, করতে চাই। আরো দিয়ে না নি না, দিলে তার তো চলো না। ট্রানজেকশন হলো না। হ্যাঁ, তাহলে এটা যদি আপনার ব্রেনে থাকে ভাই, ইন্টারেস্টটা অ্যাক্রুড করতে হবে না, ডেট কয়টা দিতে হয় বেসিক্যালি আপনি বলেন, যে আপনার এখানে ডেট কয়টা লাগে। ডেট দুইটা লাগে না, একটা হচ্ছে ইন্টারেস্ট অ্যাক্রুডের জন্য, একটা কি পেমেন্ট সেটেলমেন্টের জন্য। তাহলে আপনি যদি একটা দিয়ে না, জার্নাল দেন, আমি আমি তাহলে কি আপনার কি আমি যদি ইনস্টলমেন্ট এক্স্যাক্টলি কি ডেটে, অ্যাকাউন্টিং আমি হয়েছে? বলতেছি, হ্যাঁ। হ্যাঁ, যদি মান্থলি করি, অ্যাক্রু যদি করি, হ্যাঁ, অ্যাক্রুর কথা যদি বলেন তাহলে তো আমরা মানে প্রতি ইয়েতেই অ্যাক্রু করে করে আসতে পারি, মানে প্রত্যেক সব তা আপনার তো তাই ইনস্টলমেন্ট আসতে অর্থাৎ হবে, মান্থলি। আর আমি তো তাই মান্থলি আসতে হবে। পেমেন্টই করে দিতে পারি, অ্যাক্রু করার দরকার কি? মানে আমি বলছি যে পেমেন্ট তো ডিরেক্টলি যে ডেটে পেমেন্ট হবে, ধরলাম 25 তারিখে পেমেন্ট, 25 তারিখে পেমেন্ট দিব, 25 তারিখে আমি ইন্টারেস্ট দিব, 25 তারিখে আমি ইনস্টলমেন্টও অর্থাৎ প্রিন্সিপালও দিব। তো আমি করলাম হুম। ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে ব্যাংক লোন অ্যাকাউন্ট ডেবিট। ধরলাম আমি 3,000 টাকা, তার মধ্যে 500 টাকা হলো ইন্টারেস্ট, আর 2,500 টাকা প্রিন্সিপাল যাচ্ছে। তো আমি লিখলাম ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক লোন অ্যাকাউন্ট 2500 ক্রেডিট ডেবিট, আর হলো 500 হলো ইন্টারেস্ট। আর টোটাল যে ব্যাংকে থেকে দিলাম আমি সেই ব্যাংকে ক্রেডিট করে দিলাম। আমি এটা পারবো কিনা, আমি বলছি যে পেমেন্ট ডেটেই তো আমি করবো, জাস্ট যে ডেটে আমার ব্যাংক থেকে বের হয়ে যাবে ওই ডেটে আমি দুইটা এক্সপেন্স ইয়ে করে দিব, এক্সপেন্স এবং প্রিন্সিপাল কি অ্যামোর্টাইজ করবো। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আপনার যে সিস্টেমটাতে করতে হয় সেটা হচ্ছে আগে প্রথমে আপনাকে অ্যাক্রুড করতেই হবে, অ্যাক্রুড করে আপনাকে দেখাইতে হবে। আমি এখানে আপনাকে ফাইলটা দিছি, হয়তো আপনার চোখের সামনে সেটা ভিজিবল ছিল, কিন্তু বাট সেটা জি জি, সচরাচর আছে হবে না। আছে। আপনাকে প্রথমে অ্যাক্রুডই করতে হবে এট দ্য মান্থ এন্ড, এটা অ্যাক্রুড করতে হবে আগে, তারপরে গিয়ে আপনি যখন পেমেন্ট করতে যাবেন তখন সেটা পেমেন্টের সময় দিতে হবে। যদি আপনি ডিরেক্ট পেমেন্টের ওকে, জন্য ফাইন। দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু সেটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী রাইট হবে না, এটা সব সময় ভুল থাকবে। ঠিক আছে, আপনাকে অ্যাক্রুডের জন্য জার্নাল দিতেই হবে, না হলে অ্যাক্রুডের জন্য জার্নাল না দিয়ে আপনি ওখানে আগাইতে পারবেন না। ঠিক আছে। না, অ্যাকাউন্টিং প্রিন্সিপালের কোন জায়গায় সমস্যাটা হলো এটা আমি বুঝি নাই। সমস্যাটা ইয়া হচ্ছে, অ্যাক্রু করার ব্যাপারটা হচ্ছে এই মাসের কোনো এক্সপেন্স আমি যদি আগামী মাসে গিয়ে খরচ করি, দেন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে এটা হচ্ছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের স্যালারিটা আমি পেমেন্ট করি হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখে। তাহলে হুম। আমি যদি ফেব্রুয়ারি 2 তারিখে এক্সপেন্সটা এক্সিকিউট করি, তো ক্যাশ তো বের হইলো আমার ফেব্রুয়ারিতে, কিন্তু স্যালারিটা গেল কোন মাসের? জানুয়ারি মাসের। তো জানুয়ারি মাসে তো আর বুক হলো না, দ্যাটস ওয়াই আমরা অ্যাক্রু করি, যে অ্যাক্রুরাল বেসিস অ্যাকাউন্টিং যখন করি এই মাসের খরচ এই মাসে বুক করার জন্য। তো আমার যে ইনস্টলমেন্টে ইন্টারেস্ট যাবে সেটা নিশ্চয়ই ওই মাসের ইনস্টলমেন্ট থাকবে, আমার প্রিভিয়াস মান্থের ইনস্টলমেন্ট থাকবে না। মানে আমি যে মাসে অ্যাপ্রুভ করতেছি, ইভেন দো ওই মাসেই পেমেন্ট করব, আমি এটা শিওর যে আমি যদি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অ্যাপ্রুভ করে নিলাম, ফেব্রুয়ারি মাসের হয়তো 10 তারিখে পেমেন্ট করে দিব, এটাই হবে। কারণ ওই মাসে তো তাহলে আমার অ্যাপ্রুভ করার দরকার হয় না আর কি, এই জন্য যে ডাবল এন্ট্রি করতেছি, একই জিনিস আমি ডাবল এন্ট্রি করতেছি। আমি যদি ডিরেক্ট পেমেন্ট করতাম তাহলেও আমার ইন্টারেস্ট অ্যাকাউন্টে যা হিট করতো, আর আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে আমি যখন পেমেন্ট করুন তখন ওইটা লোন হিসেবে আপনি ইয়া করতেছি, আমরা বুক করে দিচ্ছি, লোন রে ডেবিট আচ্ছা, করে ঠিক দেবো, আছে, এই হলো আপনি ঘটনা। যেটা বলছেন আপনার প্রিন্সিপাল অনুযায়ী আপনি করেন, করে দেখেন, দেখে আমার কাছে কারেকশন করে আচ্ছা, নেন, ঠিক আছে। ওকে, ফাইন, জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্সটা আমি দেখবো যে আপনি কিভাবে করছেন। হ্যাঁ, যেটা ওকে। এক্স্যাক্টলি প্রসেস, যেটা আইএফআরএস এর এবং ইয়ার যে সিস্টেমটা আছে ব্যাংক লোনের, প্র্যাকটিক্যাল লাইফে যেটা ঘটে আমি সেটাই আপনাদেরকে দেখালাম, যে এক্স্যাক্টলি জি জি, এইভাবেই সোহান আপনাকে ভাই। করতে হয়।
কারেক্ট, কারেক্ট। আর অবশ্যই ভাই যেহেতু বলছেন, অবশ্যই আর আরেকটা জিনিস ভাইয়া, মিজান ভাই আমাকে এই জিনিসটা অবশ্যই ইনশিওর করবেন। আহ অবশ্যই আমাকে এটা কারেকশন করে নিবেন আমার কাছ থেকে, এটা এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে একটু রেফারেন্সটা দেখাবেন, ওকে? কি রেফারেন্স? হ্যাঁ, মানে আর কি, অ্যাকাউন্টিং এর মানে আর কি মানে আপনার ইয়া এটার মানে আর প্রিন্সিপাল কি এক্স্যাক্টলি। ইথিক্যাল কোনো সমস্যা আছে কিনা? অবভিয়াসলি, অবভিয়াসলি, আপনি এটা আমাকে একটু দেখাবেন। ওকে, ওকে, আই উইল প্রোভাইড ইউ। ওকে। হ্যাঁ, এটা দেখাবেন আমাকে। ওকে। আচ্ছা, এরপরে তাহলে এভাবে করে আপনারা 53টা করে করবেন। 53 না, হ্যাঁ 53 পর্যন্ত আপনাদেরকে দিলাম। একটা করবেন হচ্ছে ইন্টারেস্ট অ্যাক্রুডের জন্য, আগের মান্থে আপনাকে অ্যাক্রুড করতে হবে। দেন পেমেন্ট ডেটে গিয়ে, আপনার পেমেন্ট ডেটে গিয়ে সেটা কি করবেন, ইনস্টলমেন্টটাকে পেমেন্ট করবেন। ঠিক আছে? এভাবে করে আপনারা জার্নালটাও একই সাথে আপনারা জার্নালটাও প্র্যাকটিস করবেন। এটাতে আমি ব্যাংক লোনটাকে এইভাবে সাজিয়ে রাখছি আপনাদের ইয়াতে। একে হচ্ছে আপনারা জার্নালও আপনাকে করতে হবে, জার্নালটা আপনাকে করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে জার্নালটা সিস্টেমটা, আর হচ্ছে একই সাথে আপনি ব্যাংক লোনের কাজটাও করলেন। একই সাথে আর কি আপনার জার্নাল প্লাস হচ্ছে আপনার ব্যাংক লোনের যে অ্যামortization প্রসেসটা, সেটা আপনার দুইটা জিনিসই একসাথে দেখতে পাবেন। ওকে, তাহলে এই দুইটা গেল আমাদের জার্নাল এবং ব্যাংক লোন। এবার আসেন ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটের একটু কথাবার্তা বলবো। ফিক্সড অ্যাসেটের ফিক্সড অ্যাসেটের কথা বলার আগে আমি ফাইলটা একটু ওপেন করি। আমরা সবাই জানি ফিক্সড অ্যাসেট কি। ঠিক আছে? অ্যাসেটের যদি অনেক ধরনের প্রকারভেদ আছে, তার ভিতরে হচ্ছে ফিক্সড অ্যাসেট, যেটা হচ্ছে আমাদের কি বলবো, চোখের সামনে ভিজিবল, নাকি সহজ বাংলা ভাষায় আমাদের চোখের সামনে যেটা দেখতেছি আমরা। ওকে, আপনাদের সাথে আমি একটা ডাটা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে 7টা ফাইলের ডাটা। আচ্ছা, এখানে আমি দেখাইছি একটু ব্যাকডেটেড ডাটা দিয়ে দেখাইছি। এখানে হচ্ছে আপনি কত সালে পারচেস করছেন, ফিক্সড অ্যাসেটের ক্যাটাগরি। এখানে এখানে একটা জিনিস হচ্ছে ভেন্ডর অর সাপ্লায়ার, তারপরে হচ্ছে অরিজিনাল কস্ট, তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড, কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু, ইউজফুল লাইফ, সেলভেজ ভ্যালু, এবং কিছু ন্যারেশন দিয়ে রাখছি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে সবার আগে, যে ডেপ্রিসিয়েশনের মেথড, ডেপ্রিসিয়েশন বলতে কি বুঝি? ডেপ্রিসিয়েশনটা হচ্ছে আপনি যে অ্যাসেটটাকে ব্যবহার করতেছেন, সেই অ্যাসেটের একটা সেই অ্যাসেটের যে ইউজফুল লাইফটা আছে সেটাকে আপনার ওই বছরগুলোর ভিতরে সমান ভাগে ডিস্ট্রিবিউট করে দেওয়া, তাই না? সেটাকে ডেপ্রিসিয়েশন। এখন ডেপ্রিসিয়েশন আবার দেখা গেছে যে ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে হয় হচ্ছে অ্যামোর্টাইজেশন নামে আমরা চিনে থাকি, তারপরে হচ্ছে আবার ন্যাচারাল অ্যাসেটের ক্ষেত্রে আমরা ডেপ্লিশন হিসেবেও চিনে থাকি। ঠিক আছে, সবগুলো হচ্ছে একই। তো এখন সবার আগে আপনি যখন কুইক বুকস অনলাইনে যখন আপনি কোনো ডেপ্রিসিয়েশন রেকর্ড করতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে বা কি কি জিনিস আপনাকে করতে হবে, সেটা আমি একটু আপনাদেরকে সংক্ষেপে বলি। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার কি লাগবে, ওই অ্যাসেটের জন্য কি অবশ্যই আপনার কি একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, তাই না? তারপরে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। তারপরে হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে। দেন লাস্ট অফ অল হচ্ছে, যদি আমি তো আপনাদেরকে ডিসপোজালটাও দেখাবো, তাই না? ডিসপোজাল যদি করেন, তাহলে ডিসপোজালের জন্য আমাকে অতিরিক্ত করে একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, সেটা হচ্ছে লস অর গেইন অন ডিসপোজাল নামে। সেটা মানে আর কি, কি বলবো, সেটা ইনকামের আন্ডারও করা যায়, সেটা এক্সপেন্সের আন্ডারও করা যায়। আমরা ইনকাম অর এক্সপেন্স যে কোনোটার নামে করতে পারি, লস অর গেইন অন ডিসপোজালটা সেটা অটোমেটিক্যালি সে কাউন্টেড করে নিবে, এটা লস অর গেইন। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি এখানে ফাইলের ভিতরে আমি যে 7টা অ্যাসেট দিছি, তার ভিতরে আমি একটা অ্যাসেট তাকে আমি প্রথমে নিয়ে কাজ করব, কিন্তু এখানে একটা কন্ডিশন দিয়ে রাখছি আমি, সেটা হচ্ছে ভেন্ডর সাপ্লায়ার। অনেকে এই জিনিসটা দেখে না। আচ্ছা, এই জিনিসটা দেওয়ার রিজন কি? ধরেন আমি ড্যাশবোর্ডে চলে যাই একটু আগে। আচ্ছা,
আমি অ্যাসেটটাকে একটু অ্যাড করব। এয়ার কন্ডিশনার ছিল না, এয়ার কন্ডিশনার। অ্যাসেট টাইপ, ট্যানজেবল অ্যাসেটের ভিতরে যাব, এয়ার কন্ডিশনার, ফার্নিচার অ্যান্ড পিকচার্স। আচ্ছা, এইখানে আমি যদি অরিজিনাল কস্টটা দিই, আমার এখানে অরিজিনাল কস্টটা ছিল কত, 8,000। অরিজিনাল কস্ট আমি এখানে দিলাম। ওয়েল, আচ্ছা, এটা হচ্ছে 22 সালের জানুয়ারি 1। আমি এই জিনিসটা দিলে আমার ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমি এই অ্যাসেটটাকে কি, অ্যাসেটটা যখন আমি পারচেজ করি তখন আমি কি ভেন্ডর আর সাপ্লায়ারের নামটা আমি দিয়ে রাখছি, তাই না? ভেন্ডর এবং সাপ্লায়ারের নামটা দিয়ে রাখছি। শোনেন, যখন আমরা অ্যাসেটটাকে পারচেজ করি তখন আমাদের মানে আর কি, যদি ক্যাশ টাকায়, অ্যাসেটটা তো দুই ভাবে আমরা পারচেজ করতে পারি, তাই না? অ্যাসেটটা বেসিক্যালি কি আমরা দুই ভাবে পারচেজ করতে পারি। এখন একটা করতে পারি হচ্ছে আমাদের ক্যাশ টাকার মাধ্যমে, আরেকটা করতে পারি কি আমাদের কিসের মাধ্যমে, একটা হচ্ছে ক্যাশ টাকা, আরেকটা হচ্ছে আমাদের মানে আর কি অন ক্রেডিটে যেটাকে বলা হয়। অন ক্রেডিটের মাধ্যমে আমরা কি করতে পারি, পারচেস করতে পারি। আচ্ছা, ওকে। এখন আমরা যদি এইখানে ডিরেক্ট ক্যাশ টাকা, এখানে যদি আমি টাকাটা দিয়ে দিই, এখানে যদি আমি ওপেনিং ব্যালেন্সটাকে দিয়ে দিই, তাহলে আমাদের কি হবে? আমরা সেই জিনিসটা কি, অ্যাসেটটাকে আমরা ক্যাশে পারচেস করতেছি, কিন্তু আমার কি সেটা রাইট হবে? সেটা রাইট হবে না ফাইল অনুযায়ী, কারণ আমি এটাতে অবশ্যই আপনাদের কি সাপ্লায়ারের নামটা দিয়ে রাখছিলাম বা ভেন্ডরের নামটা দিয়ে রাখছিলাম। তাহলে আপনারা কি করবেন? হ্যাঁ বলেন, রেজ হ্যান্ড করছেন। একটু লিয়াকত সমস্যা, ভাই। আমি একটু লিভ নিয়ে যাচ্ছি আজকে। জি, একটু লিভ নিয়ে নিচ্ছি ও, আজকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইখানে তাহলে আমরা অরিজিনাল কস্টটা দিব না। ঠিক আছে, এখানে অরিজিনাল কস্ট আমরা দিব না। আপাতত পক্ষে আমরা এটাকে সেভ করব এভাবে, কারণ আমি ফাইলে কি অন ক্রেডিটের জন্য সাপ্লায়ারের ব্যবহার করছি, তাই তো? আচ্ছা, আমার এয়ার কন্ডিশনটাকে আমি বের করি, এই যে এয়ার কন্ডিশনার 0 আছে। আমি এবার জার্নালে চলে যাব, জার্নাল দিব। তাহলে জার্নালটা আমাকে কিভাবে মাধ্যমে দিতে হবে? জার্নালটা কি হবে? জার্নালটা হবে আমার অ্যাসেটটাকে এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনার করব ডেবিট, আর কি করব, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল নাই, কি বলে, তারা অ্যাকাউন্টস পেয়েবল রাখে নাই? এত ভালো একটা অ্যাকাউন্ট। ওকে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলটাও আমাকে অ্যাড করতে হচ্ছে। আমি একটু নিতে চলে যাই। এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস এ দিব, সেভ করব। ওকে, আবার একটু রিলোড দিয়ে নিই। এয়ার কন্ডিশনার ডেবিট, এয়ার কন্ডিশনার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কত টাকা দিয়ে আমাদের করতে হবে? 8,000 টাকা দিয়ে 2022 সালে জানুয়ারি 1। 8,000, 8,000, 2022 সালের জানুয়ারি 1।
আচ্ছা, এটা কেন করলাম আমরা? কারণ আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি অ্যাসেটটাকে ক্যাশে পারচেস করেন, ক্যাশে পারচেস করলে আমাদের এই প্রসেসটা ঠিক ছিল যে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে কি করতাম, জাস্ট আমরা কি ওপেনিং ব্যালেন্সটাকে দিয়ে দিতে পারতাম, তাহলে আমার জন্য ক্যাশেরটা ঠিক ছিল। বাট আপনি যখন মানে আর কি অন ক্রেডিটে জিনিসটাকে পারচেস করবেন বা অন ক্রেডিট ভাবে নিয়ে আসবেন, মানে ভেন্ডরের কাছ থেকে বাকিতে পারচেস করে আনবেন কোন একটা অ্যাসেট, তখন অবশ্যই আপনাকে জার্নালের মাধ্যমে সেই জিনিসটাকে সেটেল করতে হবে। কিভাবে? অ্যাসেটটাকে ডেবিট করে দিবেন, জাস্ট লাইক এ সিম্পল, আর অ্যাকাউন্টস পেবলটাকে ক্রেডিট করে দেবেন। দেখেন এই যে এয়ার কন্ডিশনের ওপেনিং ভ্যালুটা কি চলে আসে, 8,000 টাকা চলে আসে। এইবার আসেন আপনার মানে আর কি আমরা একটু চেক করে দেখব ডেপ্রিসিয়েশন নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন নামে যদি অ্যাকাউন্ট থাকে, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে, তাহলে আর আমরা নতুন করে অ্যাকাউন্ট ওপেন করব না। দুইটা কেন, ইনঅ্যাক্টিভ করে দিই। আচ্ছা, তাহলে এবার আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করব। অ্যাকুমুলেটেড, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওইখানে যদি ভেন্ডরের নাম যদি না দেওয়া থাকতো সেক্ষেত্রে তো ওইটা কি দেওয়া প্রয়োজন ছিল স্যার? ভেন্ডরের নাম না দেওয়া থাকলে তো প্রয়োজন ছিল না, আমি তো ইচ্ছা করেই দিছি, কারণ যাতে আপনি ঠিক একটা আছে। জার্নাল বেশি এক্সট্রা দিতে পারেন। বুঝেন নাই? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই জন্য তো দেওয়া, যে আপনি যাতে ভেন্ডরের নামটা খেয়াল করেন আর যাতে সেখানে জার্নালটা কি ঠিকঠাক মতো গিয়ে দেন। আমি এই জন্য রেখে দিছি। তাহলে আমি একটা অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন, এখানে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন একটা অ্যাকাউন্টেই অনেকে কাউন্ট করতে পারে। আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন গুলো প্রত্যেকটা অ্যাসেটের জন্য আলাদা আলাদা করে দেখানো। তাহলে কি হবে, আপনি যখন ব্যালেন্স শিটে দেখবেন অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন গুলো প্রত্যেকটা অ্যাসেটের নিচে, তখন এক্স্যাক্টলি আপনি বুঝতে পারবেন যে ওই অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশনটা ওই অ্যাসেটের জন্য এক্স্যাক্টলি কত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশনটা আমরা ট্যানজেবলের মধ্যে পাবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে। ঠিক আছে? আচ্ছা, ওপেনিং ব্যালেন্স আপাতত পক্ষে, ওপেনিং ব্যালেন্স কি আছে একটু যদি চেক করে আসি ব্যালেন্স আমাদের শিটে। ওপেনিং ব্যালেন্স, বুক ভ্যালু, কারেন্ট পেড ডেপ্রিসিয়েশন। ওকে, আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাই আপাতত। আচ্ছা, তাহলে জিরো দিয়ে দিব। 2000, কত এটা, 22, 2022 সাল। ওকে, দিয়ে সেভ করে দেব। কারণ যদি, আচ্ছা, ও, এখানে দেখেন একটা জিনিস নতুন করে তারা সংযোজন করছে, যখন আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডেপ্লিশন, অ্যামorটাইজেশন এগুলো নামে যখন আমরা অ্যাকাউন্ট করতে যাব, তখন অবশ্যই আপনাকে সেটা প্যারেন্ট অ্যাকাউন্ট হিসেবে করতে পারবেন না, আপনাকে দিতে হবে কি হিসেবে, সাব অ্যাকাউন্ট নামে। তাহলে আমরা সাব অ্যাকাউন্ট ঠিক করে আমরা ক্লিক করে আসি, প্যারেন্ট অ্যাকাউন্ট এয়ার কন্ডিশনার। আচ্ছা, সেভ করে দিলাম। তাহলে আমার প্রথমে কি চেক করলাম, অ্যাসেটটাকে রেকর্ড করলাম, তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন তো আছেই, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশনও আছে। এইবার আরেকটা আমরা যেহেতু আহ, কাজ করব ডিসপোজাল নিয়ে, তাহলে আমাদের কি লাগবে, একটা অ্যাকাউন্ট লাগবে, সেটা হচ্ছে লস অর গেইন। লস অর গেইন অন ডিস, লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। ওকে, এখন এটা এক্সপেন্সের আন্ডারও দিতে পারেন, আবার কি করতে পারেন, ইনকামের আন্ডারেও দিতে পারেন। যেটার আন্ডারে দেন আপনার সেটা সে ব্যালেন্সটাকে সে অল্টারনেটিভ করে দেখে নেবে। আদার ইনকামের আন্ডারে দিব ইন্টারেস্ট আর্ন, আদার মিসেলেনিয়াস ইনকামে দিব। ওকে, দিয়ে সেভ করে দেব। তাহলে আমাদের সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট করা শেষ। এবার আসেন ডেপ্রিসিয়েশনটা। এখন ডেপ্রিসিয়েশনের অনেক মেথড আছে। মেথড গুলো হচ্ছে আপনার স্ট্রেট লাইন মেথড, যেটা প্রতি বছরে সমান হারে ডেপ্রিসিয়েশন হয়। তারপর হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। তারপরে হচ্ছে আপনার কি বলবো, ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড। এই ছাড়াও তারপর সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, অনেকগুলা মেথড আছে।
ঠিক আছে, সব থেকে বেশি যেটা জনপ্রিয় সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডে আর কি। মোস্ট অফ দ্য ক্লায়েন্টের, আমি আজ পর্যন্ত যতগুলো দেখছি, মোস্ট অফ দ্য ক্লায়েন্টের যারা প্লাস ইউজ করে, মানে আর কি প্লাস যারা ব্যবহার করে, তাদের ক্ষেত্রে বলতেছি, তারা মোস্ট অফ দ্য পার্সনই আর কি স্ট্রেট লাইন ব্যবহার করে। এমন না যে মানে আর কি অন্যগুলো ব্যবহার করে না, অবশ্যই করে, হয়তোবা মানে আর কি সেই জিনিসগুলো কম। মোস্ট অফ দ্য পার্সনই স্ট্রেট লাইন মেথড ইউজ করতে পারে। সেটা এখন দেখা গেছে সেটা ক্লায়েন্ট সে ডিসাইড করে যে সে কোন মেথডের ডেপ্রিসিয়েশন গুলাকে রেকর্ড করবে। ঠিক আছে। আচ্ছা, সে যদি আমার কাছে সাজেশন চায়, অবশ্যই আমি তার প্রতিষ্ঠান দেখে, তার ক্রাইটেরিয়া দেখে, সবকিছু দেখে আমি তাকে সাজেশন করব যে আপনি এই মেথডে ডেপ্রিসিয়েশন করেন। বাট মোস্ট অফ দ্য কেসেস তারাই ডেপ্রিসিয়েশনের মেথড গুলাকে আমাদেরকে বলে দেয় যে এই মেথডেই করতে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আসেন, এবার ডেপ্রিসিয়েশনের জন্য আমাকে জার্নাল দিতে হবে। জার্নাল এন্ট্রিতে চলে যাব। আচ্ছা, এখানে আমি 22 সাল থেকে শুরু হয়েছে, তাই না? আমি বলছি প্রতি বছর কারেন্ট পিরিয়ড মানে দেখেন, বুক ভ্যালু কত? 8,000। তাকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করছি, তাহলে কত হলো? 800। তাহলে 22 সালে হচ্ছে 800, মানে এক বছরের জন্য আমি ক্যালকুলেশন করে দেখাইছি হচ্ছে 800। আহ দেখেন, 800 এক বছরের জন্য আমি 800, তাহলে 22-এর জন্য 800, 23 সালেও 800, 24-এও কত? 800। ঠিক আছে, তাহলে কত? 2,400 টাকা হচ্ছে আপনার কয় বছর? 3 বছরের জন্য আমি দিলাম, 22, 23, 24। এখন আপনি যদি রেকর্ড করেন হচ্ছে আজকে কয় তারিখ? 19 তারিখ, তাহলে 18 দিনের আপনার ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করে হিসাব করবেন। ঠিক আছে, আমি আপাতত 3 বছরটা দিচ্ছি। 3 বছরটা দিয়ে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 24-এর ডিসেম্বর 31, তাহলে ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এয়ার কন্ডিশনার ক্রেডিট কত? আমরা হিসাব করে আসলাম 2,400 টাকা। 2,400। তাহলে প্রথমে আমাদের কি ডেপ্রিসিয়েশনটা অ্যাড হয়ে গেল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আমরা ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমরা রেকর্ড করলাম। ঠিক আছে। আচ্ছা, এখন ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমার রেকর্ড করা শেষ। আপনারা অবশ্যই প্রতি বছরটা দিবেন, প্রতি বছরটাই হিসাব করে দিবেন। ঠিক আছে, আপনাদের প্র্যাকটিসের পারপাসে, আমি বারবার বলে দিচ্ছি, প্র্যাকটিস পারপাসে আপনারা প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশনটাকে কন্টিনিউ করবেন। ঠিক আছে। আচ্ছা।